নমস্কার, আমি অভিজিৎ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, ছোটবেলা থেকে আমরা দেখেছি আমাদের বাবা মায়েরা তাদের আয়ের একটা অংশ কোথাও না কোথাও সঞ্চয় করেছে। কিন্তু এখন যুগ পাল্টেছে, শুধু সঞ্চয় কিন্তু এখন কাজ হবে না। কিভাবে আমরা আমাদের টাকাকে ঠিকঠাক জায়গায় রাখবো সেটা নিয়ে আজকে ভিডিও। পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখবেন। আসুন দেখা যাক। দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্ট। বাংলায় বলতে গেলে কোথাও সঞ্চয়, কোথাও বিনিয়োগ, কোনটা আমাদের করা উচিত সেটা একটু ডিটেলে আমরা আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কি রিটার্ন পাচ্ছেন। রিটার্ন মানেটা কি? রিটার্ন মানে হচ্ছে আপনি যেখানে সঞ্চয় করছেন সেখান থেকে যা পাচ্ছেন সেখান থেকে ইনফ্লেশনকে বাদ দিতে হবে। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। এই জিনিসটা কিন্তু আমাদের আজকে বোঝাটা খুব জরুরি, কারণ এটা না বুঝলে আপনি কিন্তু বাস্তব চিত্রটা বুঝতে পারবেন না। দেখুন, গত 30 বছরের একটা ডেটা যেখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের ডেটা, যেখানে দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর 5.61% করে ইনফ্লেশন ছিল। তার মানে জিনিসের দাম প্রতি বছর প্রায় 5.5% করে বেড়েছে, অথবা আপনার টাকার দাম কমেছে। বাস্তব উদাহরণ কি? 1990 সালে যেখানে সোনার দাম ছিল প্রায় 3,200 টাকা, 2025-এ সেটা বেড়ে হয়েছে প্রায় 90,000 টাকা। বাস্তবে কিন্তু সেটা প্রায় 10.5%, বাস্তবে কিন্তু সেটা প্রায় 10% করে বেড়েছে। ঠিকই একই জিনিস পেট্রোলের ক্ষেত্রে প্রায় 6.5%, ডিজেলের ক্ষেত্রে 9%, দুধের ক্ষেত্রে 7%। রিজার্ভ ব্যাংক যেখানে বলছে 5.5%-এর কাছাকাছি ইনফ্লেশন, বাস্তব উদাহরণ কিন্তু অন্য জিনিস দেখাচ্ছে। আমার আপনার জীবনে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই, কিন্তু আমরা অনুভব করি না। দেখুন, এর পরিণতি কি হচ্ছে। আজকের দিনে যদি আপনার 4 জনের সংসার চালাতে 25,000 টাকা লাগে, আজ থেকে 10 বছর পরে সেটা প্রায় 50,000 টাকা লাগবে, 20 বছরে সেটা প্রায় 1 লক্ষ টাকা, আর 30 বছরের মাথায় প্রায় 2 লক্ষ টাকা দরকার। তার মানে আপনি যেখানেই সঞ্চয় করুন না কেন, আপনাকে ইনফ্লেশনের চেয়ে বেশি রিটার্ন জেনারেট করতেই হবে। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বোঝানো যাক। ধরুন, কেউ ব্যাংকে সঞ্চয় করেছে। সঞ্চয় করলে এখনকার দিনে কত আসতে পারে রিটার্ন? 7 থেকে 8%। 8% আসে না, যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে হয়তো 8% হতে পারে। এবার ধরুন এরকম একটা নিয়ম হলো যে আপনি ব্যাংকে যে টাকাটা রাখছেন সেই টাকাটা ইনফ্লেশন বাদ দিয়ে এবং ইনকাম ট্যাক্স বাদ দিয়ে তারপরে আপনাকে দেওয়া হবে। বাস্তবে এটা হবে না। জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরা যাক। দেখুন, এখানে আমরা ধরছি 7%-এর কাছাকাছি ব্যাংকের থেকে আমরা রিটার্ন পাচ্ছি, তার উপরে 20% ট্যাক্স দিতে হচ্ছে। 7%-এর 20% মানে হচ্ছে মোটামুটি 1 টাকা 40 পয়সা ট্যাক্সে যাচ্ছে। আর ইনফ্লেশনকে আমরা এখানে 6% ধরছি। তার মানে 7 থেকে প্রথমে 1 টাকা 40, তারপরে 6 টাকা, সবকিছু যদি বাদ দেওয়া হয়, রিয়েল রিটার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ রিটার্ন। কখনো কি এইভাবে ভেবে দেখেছেন? এখন কিন্তু সময় এসছে আপনাকে এইভাবে ভাবতে হবে। আপনাকে এমন একটা জায়গায় আপনার কষ্টার্জিত টাকা রাখতে হবে যেখানে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারেন। এটা কিন্তু আজকের যুগের প্রয়োজন। যুগের প্রয়োজনই আপনাকে কিন্তু অন্যভাবে ভাবতে শেখাচ্ছে। কিভাবে ভাববো? আসলে আমাদের এখন আর বিনিয়োগ করতে হবে, এখন আর সেই সঞ্চয় করলে হবে না। বিনিয়োগ মানেটা কি? বিনিয়োগ মানে হচ্ছে আপনাকে কোনো ব্যবসায় অংশীদারত্ব নিতে হবে অথবা ব্যবসায় বিনিয়োগ করতে হবে। যেটাকে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, ধরুন কোন একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় যা বিনিয়োগ হয়েছে তার একটা অংশ আপনি কিনে নিলেন। এটাকে বলে ইকুইটি ইনভেস্টমেন্ট। ইকুইটি মানে হচ্ছে, একটা কথা মাথায় রাখবেন, ইকুইটি মানে হচ্ছে ওনারশিপ, যেখানে আপনি পুরো ব্যবসার একটা অংশীদার হলেন এবং ব্যবসা যত বাড়বে আপনার আয় তত বাড়বে, কারণ আপনি সেই ব্যবসার একটা অংশীদার। একটা উদাহরণ দিই। ধরুন এক ভদ্রলোকের একটা চায়ের দোকান আছে এবং সে বছরে
5 লক্ষ টাকার কাছাকাছি আয় করে সারা বছর জুড়ে। এবার তিনি মনে করলেন সেই ব্যবসাটা তিনি কাউকে বিক্রি করবেন। এবার 3জন খরিদ্দার এসে দাঁড়ালো। প্রথম হচ্ছে মিস্টার এ, যিনি বললেন 20 লক্ষ টাকা দেব, তার মানে হচ্ছে বর্তমানে যা আয় হচ্ছে তার প্রায় 4 গুণ। মিস্টার বি বলল আমি 25 লাখ টাকা দেবো, তার মানে সে 5 গুণ দিল। মিস্টার সি বলল আমি 15 লক্ষ টাকা দেবো, তার মানে সে দিচ্ছে 3 গুণ। মানে হচ্ছে কেন বেশি দিচ্ছে? ভবিষ্যতে সেই কোম্পানি আরো বেশি প্রফিট করবে বলে তারা বেশি বেশি প্রিমিয়াম দিচ্ছে। এবার উনি এটা করার পরে উনি ভাবলেন যে না, এখন আমি আর ব্যবসাটা বিক্রি করব না। উনি করলেন কি, ঠিক 5 বছর পরে যখন ওনার ব্যবসা থেকে বছরে 20 লক্ষ টাকা আয় হচ্ছে, তখন উনি বললেন যে আমি বিক্রি করব। আগে আয় হতো 5 লক্ষ টাকা, এখন হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে এখন মিস্টার এ তিনি 4 গুণ টাকা দেবেন, তার মানে 80 লাখ টাকা। মিস্টার বি যিনি 5 গুণ দেবেন বলেছিলেন, তিনি দেবেন 1 কোটি টাকা। আর মিস্টার সি তিনি দিচ্ছেন প্রায় 1,20,00,000 টাকা। একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ব্যবসায় যত বেশি পরিমাণে লাভ হবে তত কিন্তু তার ভ্যালুয়েশন বাড়ে। একটা বাস্তব উদাহরণ দেখাই। দেখুন, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের একটা উদাহরণ। এই উদাহরণটা 2011 থেকে 2025 টোটাল 15 বছরের ডেটা আমরা নিয়েছি। টেকনিক্যাল কিছু বিষয় আপনাকে বলে দিই। প্রথম হচ্ছে ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। এইচডিএফসি ব্যাংকের 5 বছরের শেয়ার প্রতি আয় হচ্ছে 12.96%। ঠিক ওই সময়ের মধ্যে শেয়ারের দাম বেড়েছে 16.23%। 10 বছরে ইপিএস গ্রোথ হচ্ছে 15.242। ঠিক ওই সময় শেয়ারের দাম প্রায় 14% বেড়েছে। একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন 15 বছরের ক্ষেত্রেও, সেখানে প্রায় 17% ইপিএস গ্রোথ হয়েছে। ঠিক একইভাবে শেয়ারের দামও কিন্তু প্রায় 15% বেড়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যেভাবে আপনার কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, সেইভাবে কিন্তু আপনার শেয়ারের দামও বাড়বে। শর্ট টার্মে অনেক কিছু থাকতে পারে। শর্ট টার্মে সেন্টিমেন্ট হতে পারে, দেশে কোনো একটা ঘটনা ঘটে গেল, কখনো ধরুন কোনো একটা খারাপ খবর আসলো, এরকম বিভিন্ন জিনিস শর্ট টার্মে যে কোনো শেয়ারের দামকে ওপর নিচ করায়। কিন্তু লং টার্মে একমাত্র জিনিস যেটা কোনো শেয়ারকে দীর্ঘমেয়াদে অনেক উচ্চতায় নিয়ে যায়, সেটা হচ্ছে তার প্রফিটেবিলিটি। কোম্পানিটা কত বেশি প্রফিট হয়েছে। এর সবচেয়ে ভালো উদাহরণ আপনি পাবেন আমেরিকান মার্কেটে। কারণ সারা পৃথিবীতে এত বড় ইতিহাস কারো কাছে নেই, একমাত্র আমেরিকার কাছে আছে। যেখানে এই স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 200 বছরের ইতিহাস আমি দেখাচ্ছি। 1802 থেকে 2012 পর্যন্ত যতগুলো অ্যাসেট ক্লাস আছে তার মধ্যে কিন্তু ইকুইটি আউট পারফর্ম করেছে। সেখানে কিন্তু গোল্ড বলুন, বন্ড বলুন, কোনো কিছুই কাছাকাছি আসতে পারেনি। ইকুইটি কিন্তু 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। একটা ছোট্ট উদাহরণ আরেকটা দেখাচ্ছি। বিনিয়োগের সাথে সঞ্চয়ের কি পার্থক্য? মোটামুটি এই স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন 1991 সালে ধরুন 2জন বন্ধু স্টেট ব্যাংকের সামনে গেছে। একজন গিয়ে সরাসরি স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে 1 লক্ষ টাকা। আরেক বন্ধু উনি ভাবলেন যে স্টেট ব্যাংকে আমি যে টাকাটা রাখবো, সেই টাকাটা তো কোথাও না কোথাও বিনিয়োগ করা হবে, সেখান থেকে স্টেট ব্যাংক প্রফিট করবে। সবচেয়ে ভালো হলো আমি কেন না স্টেট ব্যাংকের একটা অংশীদারত্ব নিয়ে নিই। তিনি করলেন কি, অনেক ভাবনা চিন্তা করে তিনি স্টেট ব্যাংকের 1 লক্ষ টাকা শেয়ার কিনে নিয়েছে 1991 সাল। 2022 সাল পর্যন্ত কোথায় গেছে একবার দেখুন। যিনি ফিক্সড ডিপোজিট করেছিলেন তার টাকা 12 গুণ বেড়েছে, তার মানে 1 লক্ষ টাকা হয়েছে 12 লক্ষ টাকা। আর যিনি স্টেট ব্যাংকে শেয়ার কিনেছিলেন তার টাকা 262 গুণ বেড়েছে, 2,62,00,000 টাকা হয়েছে। একবার ভেবে দেখুন সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে কি বিস্তর পার্থক্য। একজন সঞ্চয় করেছে, ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছে, একজন শেয়ার কিনেছে স্টেট ব্যাংকের। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার আছে, যিনি বিনিয়োগ করেছেন তার টাকা কিন্তু একবারে স্ট্রেট লাইনে বাড়েনি, কখনো উপরে উঠেছে, কখনো নিচে নেমেছে, কখনো উপরে উঠেছে, কখনো নিচে নেমেছে। কিন্তু যিনি সঞ্চয় করেছেন, এফডি কিনেছেন, তার টাকা কিন্তু একই নাগারে বেড়েছে। একই নাগারে বেড়েছে কারণ তিনি সঞ্চয় করেছেন, আরেকজন বিনিয়োগ করেছেন। ব্যবসায় যখনই আপনি বিনিয়োগ করবেন তখন কিন্তু ভোলাটিলিটি থাকবে, ওপর নিচ করবে। এই জিনিসটা আপনি যদি নিতে পারেন তবেই কিন্তু আপনি গেইন করবেন। আরেকটা উদাহরণ দেখাই। ধরুন
2003 সালে কোনো এক ভদ্রলোক 3 লক্ষ টাকা দিয়ে মারুতি অল্টো কিনেছেন। আরেকজন বন্ধু সেই 3 লক্ষ টাকাই মারুতি অল্টো না কিনে মারুতি শেয়ার কিনেছেন। আজকে তার ভ্যালুয়েশন 2 কোটি টাকার উপরে। আর অল্টোর ভ্যালুয়েশন কি নিজে একবার চিন্তা করে দেখুন। এবার প্রশ্ন হচ্ছে, আসলে আজকের দিনের প্রয়োজনটা কি? আজকের দিনের প্রয়োজন সঞ্চয় নয়, বিনিয়োগ। বিনিয়োগ করবেন কোথায়? ভারতবর্ষ অসংখ্য কোম্পানিতে গঠিত, প্রচুর কোম্পানি রয়েছে যেগুলো প্রতিনিয়ত তাদের উন্নতির জন্য আপনার আমার কাছে পয়সা চাইছে। কোথায় আছে সেগুলো? ভারতবর্ষে মূলত দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দুটো এক্সচেঞ্জ মিলিয়ে প্রায় 6000 কোম্পানি রয়েছে যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, এবং সবকটা কিন্তু ভালো ভালো কোম্পানি। রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কি নেই সেখানে? সবকিছু রয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং যদি মনে হয় যে বিষয়বস্তুগুলো আপনার জীবনে কাজে লাগবে, তাহলে একটা ছোট্ট অনুরোধ করি, আপনার চেনা জানা বহু মানুষ আছে যাদের এই জিনিসগুলো জানা দরকার, অনুগ্রহ করে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের দেখতে অনুরোধ করবেন। আর যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে, তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, সেখানে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।